এমপি আনারের সঞ্জীবা ঢোকায় সিসিটিভি ফুটেজ যমুনা টেলিভিশনের হাতে। মরদেহের অংশ খুঁজতে 24 পরগনার সিআইডির অভিযান। ভারতে গ্রেফতার জিহাদকে তোলা হয়েছে আদালতে। কক্সবাজারের উখিয়ায় 13 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। ছুটির দিনের সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত উপজেলা নির্বাচনের প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। দর্শক, আমন্ত্রণ সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। এমপি আনোয়ারুল যে কলকাতার সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে গিয়েছিলেন তার সিসিটিভি ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। 13ই মে সোমবার 2:51 সঞ্জীবা গার্ডেনের আলোচিত ফ্ল্যাটে ঢোকেন এমপি আনোয়ারুল আজিম আনার। এ সময় তার সাথে ছিলেন শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ এবং তার সহযোগী ফয়সাল। এমপি তার জুতা রাখেন দরজায় রাখা র্যাকে। বেশ শান্তশিষ্ট এবং স্বতঃস্ফূর্তভাবেই ঢুকতে দেখা যায় তাকে, কিন্তু জীবিত আর বের হননি এমপি আনোয়ারুল। কয়েক ঘন্টা পর বের হন শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ। তার হাতে ছিল একটি লাগেজ। এরপর তার সাথে পলিথিন ও কাগজের শপিং ব্যাগ হাতে বের হতে দেখা যায় আরও একজনকে। শিমুল ভুইয়া বাইরে থেকে দরজার চাবি দিয়ে লক করে দেন। পুরো ভিডিওটি রেকর্ড হয়ে যায় সঞ্জীবা গার্ডেনের সিসিটিভিতে। ভারতে সিআইডির হাতে গ্রেফতার জিহাদ হাওলাদারকে তোলা হলো কলকাতার বারাসাত জেলা আদালতে। স্থানীয় সময় বেলা 11টা নাগাদ তাকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় কাপড় দিয়ে ঢাকা ছিল অভিযুক্তের চেহারা। সাংবাদিকরা চাঞ্চল্যকর খুনের বিষয়ে প্রশ্ন করলেও কোনো জবাব দেয়নি অভিযুক্ত। কর্মকর্তারা জানিয়েছেন, জিহাদ কয়েক মাস আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে, ছিল কিলিং মিশনেও। তার বক্তব্য যাচাইয়ে পিসি রিমান্ডের আবেদন করা হবে আদালতে, এমনটা জানিয়েছে সিআইডি। পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার ভাঙড় এলাকায় এমপি আনারের দেহের খণ্ডিত অংশ ফেলা হয়েছে। এ তথ্য পেয়ে তল্লাশি শুরু করেছে সিআইডি। জিহাদ হাওলাদারকে আজকে যে অ্যারেস্ট করে সিআইডি এখানে প্রোডাকশন করেছে, এই মূল কেসের কিন্তু একেবারে পুরো মাথা না, এর পিছনেও কিন্তু মাথা আছে। যখন পুলিশ তদন্ত করবে, বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, রিকনস্ট্রাকশন অফ ক্রাইম হবে, যখন যেটা অপরাধের পুনর্গঠন বলা হয়, এই পুনর্গঠন যখন করা হবে তখন এর মুখ দিয়ে প্রতিফলিত হবে কীভাবে মার্ডারটা হয়েছিল। ঝিনাইদহে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও একজন। রাতে সদরের খালকুলা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত ফাতেমা বেগম প্রবাসী আবেদ আলীর স্ত্রী। পুত্রবধূকে নিয়ে বাড়িতে থাকতেন তিনি। কয়েকদিন ধরেই বাড়িতে নির্মাণ কাজ করাচ্ছিলেন তারা। পারিশ্রমিকের কিছু টাকা বকেয়া থাকায় তা পরিশোধ করতে বলে শ্রমিকরা। এ সময় ফাতেমা তাদের জানায়, বিদেশ থেকে কয়েকদিন পর টাকা আসবে। বড় অঙ্কের টাকার লোভে রাতে বাড়ির বারান্দার দেয়াল ভেঙে ডাকাতির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে নির্মাণ শ্রমিকরা। উপস্থিতি টের পেয়ে যাওয়ায় ফাতেমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তারা। জখম করা হয় পুত্রবধূ বিথিকে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বিথির লেখা একটি চিরকুটের সূত্র ধরে আটক করা হয় 2 নির্মাণ শ্রমিককে। আমার বুকেতে ধমকিটা নিয়ে গেল কেটে, আমরা যে বুক খালি হয়ে গেল। বিদেশি টাকা আসার কথা ছিল আগামীকাল, কিন্তু এটা শুনেছে। আর যে 2জন গ্রেপ্তার হয়েছে, ওনারা 2জনই এখানে কাজ করে। হাবল দিয়ে ইট খুলেছে, ইট খুলে সেই ইট সে ফাঁক দিয়ে ওরা ঘরের ভিতরে ঢুকে প্রবেশ করেছে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। বেলা 11টার দিকে 13 নম্বর ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে আগুন লাগে। মুহূর্তে আশপাশ ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের মাঝে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একাধিক টিম। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী এহসান আল কুতুবী। তার মাধ্যমে জানবো বিস্তারিত। এহসান,
আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা সেটা একটু জানাবেন। একই সাথে আগুনের সূত্রপাতটা ঠিক কিভাবে এলো, ফায়ার সার্ভিসের সাথে নিশ্চয়ই কথা হয়েছে, তারা আপনাকে জানিয়েছে, সেটি একটু বিস্তারিত জানাতে চাই। রেজার, প্রথম বিষয় হচ্ছে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা একটু আগে কথা বলেছি ফায়ার সার্ভিসের যে কক্সবাজারের উপসহকারী পরিচালক অতীশ চাকমা, তিনি আমাদেরকে জানিয়েছেন প্রায় এখন বাজে প্রায় 12:30, তার মানে 1.5 ঘন্টা হচ্ছে। 11টার দিকেই তারা প্রথমে আগুনের খবর পায়। আগুনের খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনো বিভিন্ন জায়গায় ছোট ছোট করে চলছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি যে জানিয়েছেন সেটা হচ্ছে তারা তাদের 4টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে তিনি আমাদেরকে যেটা বলছেন সেটা হচ্ছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 200-এর অধিক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরোপুরি এ ব্যাপারে পুরোপুরি ক্ষয়ক্ষতির বিষয়টা পরে জানানো যাবে এবং সূত্রপাতটা কিভাবে হয়েছে সেটাও তারা এখনো পর্যন্ত। ঝিনাইদহের কালীগঞ্জের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহের খোঁজ পাওয়ার 3 দিন পর এলাকায় গিয়েছেন তার মেয়ে। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নিহত এমপির কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। বলেন, বাবার লাশ ফিরিয়ে আনাই এখন তার মূল কাজ। কলকাতা ও বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানিয়েছেন ডরিন। বলেন, সবাই চেষ্টা করছে এমপি আনারের মরদেহ খুঁজে পাবার। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে যে আখতারুজ্জামান শাহিনের নাম এসেছে তাকে চিনতেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, শাহিনের ব্যাপারে আগে থেকে জানাশোনা ছিল না, তবে এখন তার সর্বোচ্চ শাস্তি দেখতে চান তিনি। কলকাতা সাংবাদিকদের লাইভ দেখেছেন, তারা অনেক রাত পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়েছে, তারা খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তো তারা এখনো পর্যন্ত ওরকম কোনো কিছু পায়নি, যদি পেয়ে থাকতো অবশ্যই আমাদেরকে অবগত করতো, যেহেতু আমার কথা হচ্ছে তাদের সহযোগিতায়। তো আজকে আমার বাবাকে আমরা যে তারা খুঁজে পাওয়ার চেষ্টা বা যেটা করেছে আমরা শুনেছি যে তারা খুঁজে পেয়েছে, কিন্তু এখনো মেডিকেল রিপোর্ট বা ফর্মালিটিসগুলো তারা ওইভাবে পূরণ করতে পারেনি, কারণ সেই তদন্ত করে এখনো তারা পর্যাপ্ত কিছু পায়নি। কেন করেছে কি করেছে এখন আর আমার শোনার দরকারও নেই। আসলে আমি আমার বাবা হারাই ফেলেছি, আমি সর্বোচ্চ শাস্তি চাই। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তারা। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি গণসংযোগে ব্যস্ত ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। আগামী 29 মে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 112 উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও এক ভাইস চেয়ারম্যানের প্রার্থীর মৃত্যু ও আইনগত জটিলতায় পরবর্তীতে নরসিংদীর রায়পুরা ও যশোর সদর উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে। দর্শক, উপজেলা নির্বাচন নিয়ে বগুড়ায় চলছে মতবিনিময় সভা। যোগ দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মেহেরুল সুজন। জানবো তার মাধ্যমে বিস্তারিত। সুজন, সভায় কি নির্দেশনা দিলেন নির্বাচন কমিশনার, একটু বিস্তারিত জানাবেন আমাদের। রাশেদা সুলতানা অর্থাৎ নির্বাচন কমিশনার, তিনি কিন্তু সকালে আজকে বগুড়ায় এসেছেন এবং বগুড়ায় আসার পরে তিনি সকাল 10টার পরে বিভাগীয় কমিশনার, বগুড়ার জেলা প্রশাসক, বগুড়ার পুলিশ সুপার সহ স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে মতবিনিময় সভা করলেন। একই সঙ্গে কিন্তু সেখানে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও ছিলেন। মূলত নির্বাচন কমিশনার প্রত্যেককেই অর্থাৎ প্রার্থীদের প্রত্যেককেই তিনি অনুরোধ করেছেন যেন নির্বাচনের যে পরিবেশ সেটি যেন উৎসবমুখর হয়, সেজন্য প্রার্থীদের ভোটারদের সঙ্গে তাদের যে ভালো আচরণ এবং ভোটারদেরকে ভালো আচরণের মাধ্যমে ভোট কেন্দ্রে নিয়ে আসার যে জায়গাটি সেটি কিন্তু তিনি নিশ্চিত করতে বলেছেন। এবং সেই জায়গার পাশাপাশি আইন শৃঙ্খলার পরিস্থিতি রক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যারা এখানে রয়েছেন, পুলিশ, র্যাব এবং বিজিবির কর্মকর্তারা ছিলেন, তাদেরকেও তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন যে মানুষ যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে, তারা যাতে নিরাপত্তার সাথে সুষ্ঠুভাবে নিজের ভোটাধিকারটি প্রয়োগ করতে পারে সেই জায়গাগুলো তিনি নিশ্চিত করার কথা বলেছেন। পাশাপাশি আচরণবিধি যাতে প্রার্থীরা ঠিকঠাক মানেন সেই বিষয়গুলোর দিকেও তিনি কিন্তু জোর দিয়েছেন, প্রার্থীদের সেদিকে নজর দেওয়ার কথাও বলেছেন। রেজা, যে খবরই আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ মেহেরুল সুজন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জামালপুরের দেওয়ানগঞ্জে চমক দেখিয়েছেন তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার। জেন্ডার জটিলতা কাটিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন মুন্নি। শুধু অংশগ্রহণই নয়, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটের লড়াইয়ে অংশ নেয়া
5 নারী প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। জয়ী হওয়ার পর থেকেই মানুষের দ্বারে দ্বারে গিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন এই প্রার্থী। মুন্নির এই জয়ে খুশি পরিবার ও দেওয়ানগঞ্জবাসী। আমাদেরকে নির্বাচনে জয়ী করলে আমাকে কিন্তু সবাই দেখবেন। দয়া করে একজন মানুষ আরেকজন মানুষকে আপনাদের পাশে সেবা করার জন্য একটা সুযোগ দিবেন। এভাবেই মানুষের মৌলিক অধিকার আদায়ে নির্বাচনী প্রচারণায় ভোটারদের কাছে একবার সুযোগ চেয়েছিলেন তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার। খালি হাতে ফিরিয়ে দেয়নি জামালপুরের দেয়ানগঞ্জবাসীও। 5 নারী প্রার্থীর মধ্যে তাকেই নির্বাচিত করেছেন তারা। 27 বছর বয়সী তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার পরিবারের বাইরে জীবনের বেশি সময় কাটিয়েছেন। এলাকায় ফিরলে ব্যস্ত থাকেন জনসেবায়। সব সময় কাজ করেছেন অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে। একটু সন্তান যদি প্রতিবন্ধী হয়, বাপ মা কিছু কিছু ফ্যামিলি আছে, পরিবার আছে, তাদেরকে তাড়িয়ে দেয়। এইসব তো আমার খুব খারাপ লাগে দেখে। অনেক বৃদ্ধ মায়েরা আছে ঠিক মতন খেতে পারে না, বৃদ্ধ বাবারা আছে, বয়স্ক সন্তানেরা ছেলে মেয়েরা জমি জমা লিখে নিয়ে তাদেরকে ঘর থেকে তাড়িয়ে দেয়। তো তাদের দুঃখ বেদনা দেখে আমার ভালো লাগে না। তাদের দুঃখ বেদনা দূর করার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপদে বিপদে মানুষের কাছে ছুটে যান মুন্নি। এই কৃতজ্ঞতা বোধ থেকেই তাকে ভোট দেওয়া। মুন্নির বিজয়ে খুশি ভোটাররাও। আমি চাই আমার মেয়ে যেমন ঋতুহীনরা কাজ করছে কি তার চেয়ে ভালো কাজ করতে পারে। দীর্ঘদিন যাবৎ দেওয়ানগঞ্জ উপজেলায় মানুষের জন্য পাশে দাঁড়াইতেছে, মানুষের সেবা যত্ন করতেছে। সব মানুষকে ভোট দিয়ে দেখছি, এবার তোমাদের দিয়ে দেখবো যে তোমরা কি করতে পারো আমাদের এখানে। সাধারণ জনগণ তার উপর বিশ্বাস এবং ভালোবাসায় তাকে শিলাই প্রতীক মার্কায় তাকে ভোট দান করেছে। গত 21 মে ইভিএমে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার সেলাই মেশিন প্রতীকে 23,768 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মুসাম্মদ মাজাদা কলেজ প্রতীকে পেয়েছেন 21,184 ভোট। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। রংপুরের কাউনিয়ায় গদাই এলাকায় অসময়ে শুরু হয়েছে তিস্তার ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট। এ বিষয়ে আলোচনাতে যুক্ত রয়েছেন সহকর্মী সরকার মাজারুল মান্নান। জানবো তার মাধ্যমে বিস্তারিত। মান্নান, ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেখানে কী ধরনের কার্যক্রম চলছে সেটা একটু বিস্তারিত জানাবেন আমাদের। রেজা, প্রশাসনের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এরই মধ্যে সেটি হচ্ছে যে 500 মিটার এলাকায় ভাঙন ধরেছে। পানি উন্নয়ন বোর্ডের যিনি প্রধান নির্বাহী প্রকৌশলী তিনি যেটি জানিয়েছেন যে 180 মিটার এলাকায় জিও বস্তা এবং ইউটিউব ব্যাগ ব্যবহার করে ভাঙন প্রতিরোধ করবার চেষ্টা করছে। আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি, এই যে বাড়িটি এটি হচ্ছে সুরুজ মিয়ার বাড়ি এবং আপনি দেখবেন যে এই যে পাকা বাড়িটি কিন্তু এই পাশেই একেবারে এই কিভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। এই যে জায়গাটি সেটি হচ্ছে যে একটি পাঞ্জর ভাঙ্গা থেকে শুরু করে এখানে রাজেন্দ্রপুর হয়ে এখানে একটি বাজার পর্যন্ত ছিল এই সড়কটি এবং এই সড়কটির কিন্তু আর কিন্তু অস্তিত্বই নেই। অর্থাৎ এখান দিয়ে কিন্তু শত শত মানুষ যাতায়াত করতো। স্থানীয়রা যেটা বলছেন, যদি এই সড়কটি অর্থাৎ এই ভাঙন যদি এখনই প্রতিরোধ করা না যায় তাহলে এখান থেকে শুরু করে যে হুমকির মুখে পড়বে যে পাঞ্জরভাঙ্গা গ্রাম, গদাইপুর গ্রামটি চলে যাবে, নিসপাড়া গ্রাম, হরিশ্বর গ্রাম এবং কাউনিয়া যে রেল স্টেশন আছে, শুধু রেল স্টেশনই নয় যে আপনি জানেন যে তিস্তা যে সেতু আছে এবং সড়ক এবং যে সেতু আছে সেটিও কিন্তু হুমকির মুখে পড়েছে। এবং এখানকার মানুষের যদি একটি দাবি সেটি হচ্ছে যে কোনো উপায়ে হোক দ্রুত গতিতে এখানে ইউটিউব এবং অন্যান্য যে সামগ্রী আছে সেগুলো দিয়ে যদি দ্রুত ভাঙন প্রতিরোধ করার ব্যবস্থা করা যায়। তবে আরেকটি বিষয় আছে, আমি যদি আপনাকে একটুখানি হয়তো দেখাতে পাবো না ক্যামেরায়, তবে বিষয়টি এরকম হচ্ছে যে কিছু জায়গায় কাজ হচ্ছে, সেখানে নদীর মধ্যে থেকে বালু তুলে যে বস্তাগুলো ভর্তি করা হয়েছিল সেই বস্তাগুলো আবার বালুগুলো নদীতেই ফেলে দেওয়া হচ্ছে। এ ধরনের কিন্তু কিছু অভিযোগ আছে এবং খালি বস্তাগুলো নিয়ে আসা হচ্ছে, এ ধরনের অভিযোগ রয়েছে। রেজা, সেটার বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ মান্নান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 4 বছরেও শেষ হয়নি মেহেরপুর নার্সিং কলেজের নির্মাণ কাজ। কয়েক দফা মেয়াদ বাড়িয়েও কোনো লাভ হয়নি। সংশ্লিষ্টদের দাবি, কলেজের নির্মাণ কাজ 80% শেষ। দ্রুতই কাজ শেষ করে ভবনটির উদ্বোধন করার আশ্বাস দিয়েছেন তারা। 4 বছর ধরে চলছে এই ভবনের নির্মাণ কাজ। মেহেরপুরের 180 আসন বিশিষ্ট নার্সিং কলেজ কয়েক দফা কাজের মেয়াদ বাড়িয়ে চলতি বছরের জানুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা, অথচ এখনও বাকি 20 ভাগ কাজ। প্রতিষ্ঠানটি চালু হলে কাটবে নার্স সংকট, বাড়বে মেহেরপুর সহ আশেপাশের জেলাবাসীর স্বাস্থ্যসেবার মান। 2019 সালের শেষের দিকে নার্সিং কলেজের কাজটি শুরু হয়, কিন্তু দুঃখের বিষয় যে নার্সিং কলেজটি কাজটি আজ অবধি পর্যন্ত তেমন কোনো
অগ্রগতি আমাদের মেহেরপুরবাসী চোখে পড়েনি। এই কাজ যত দ্রুত হয় তাতে আমাদের জন্য মঙ্গল এবং আমাদের ছেলে মেয়ে উপকৃত হবে, আমাদের বাইরে কোথাও যাওয়া লাগবে না। বেসরকারি কলেজগুলোতে নার্সিং পড়তে খরচ হয় কয়েক গুণ টাকা। তাই প্রতিষ্ঠানটি চালু হলে কম খরচে অধিক দক্ষতা অর্জন করতে পারবে বলে মনে করেন শিক্ষার্থীরা। প্রাইভেট প্রতিষ্ঠানে পড়তে গেলে অনেক টাকা পয়সা খরচ হয়, সেখানে আমাদের প্রত্যেক পরিবার থেকে দেওয়া সম্ভব হয় না। অনেকে আছে যারা নার্সিং পড়তে চায় কিন্তু তারা পড়তে পারছে না। প্রাইভেটে তো খরচ আছে অনেক। বাইরের থেকে যে অনেকে আসছে পড়াশোনা করে, এদের আর বাইরে যাওয়ার লাগবে না, এদের খরচটাও কম হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, কলেজের নির্মাণ কাজ 80% শেষ। দ্রুতই কাজ শেষ করে ভবনটি উদ্বোধন করা হবে বলেও আশ্বাস দেয় সংশ্লিষ্টরা। 20% কাজ বাকি আছে, সেটা আমরা আগামীতে 5 থেকে 6 মাসের ভিতরে কাজটা শেষ করতে পারবো। অবকাঠামোগত কাজগুলো মোটামুটি শেষ হয়ে গেছে, এখন কি এরপরে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বাকি কাজগুলো সম্পন্ন হলে হয়তো আগামী 1 বছরের মধ্যে এই নার্সিং কলেজটি চালু হবে। স্বাস্থ্যসেবার মান বাড়াতে 2019 সালে কাজ শুরু হয় নার্সিং কলেজের। নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় 40 কোটি টাকা। জারিন অর্নি, যমুনা নিউজ। রের বদলে দেশীয় খাবার দিয়েই গরু মোটাতাজা করা হচ্ছে। হাটবাজারে ভারতীয় গরু যাতে না আনা হয় সেদিকে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন খামারিরা। কোরবানি সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর খামারিরা বিভিন্ন হাট থেকে কিনে আনেন গরু, তারপর 1 বছর ধরে লালন পালন করেন তারা। গরু মোটাতাজা করতে দেশীয় খাবার বাদে কোনো স্টেরয়েড ব্যবহার করা হয় না বলে দাবি তাদের। 24 ঘন্টা এখন দিচ্ছি, 24 ঘন্টা কোনো ব্যাপার না। যে গরুগুলো আমরা বছর পরে লালন পালন করছি, যদি আমরা বেচতে পারি আলহামদুলিল্লাহ। দানাদার খাবার দেয়, আবার বিকালে বেড ঠেলে দেই, আবার রাতে 8টার দিকে 7টার দিকে ঘাস দেয় আমরা। সবচেয়ে বড় শাহিওয়াল হলো 800 প্লাস ওজন তার লাইভ ওয়েট, এবং যেটি অস্টাল আছে এটা আমাদের 850 প্লাস হয়ে গেছে ইতিমধ্যেই। খামারিরা বলছেন পশু খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গরু লালন পালনের খরচ আগের চেয়ে বেড়েছে। তবে ভারতীয় গরু বাজারে না আসায় লাভের ব্যাপারে আশাবাদী তারা। খাদ্যর মূল্য সব কিছুই বাড়তি, শ্রমিকের বেতন, বিদ্যুৎ বিল সবই কস্টিং আছে। তো আমাদের এখন এই বছর আমরা 580 টাকা প্রতি কেজি লাইভ ওয়েটে আমরা বিক্রি করছি। ৭৫,০০০ পশুর চাহিদার বিপরীতে জেলায় এবছর কোরবানির জন্য পশু প্রস্তুত রাখা হয়েছে প্রায় ৮৮,০০০। হাট নির্ধারণ করা হয়েছে ২৭টি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চলছে নানা আয়োজন। কবির বাল্যস্মৃতি বিজড়িত দরিরামপুর নজরুল একাডেমি মাঠে চলছে ৩ দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী মেলা। বরাবরই উৎসব আমেজে মুখরিত মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা। এই মেলার জন্য অপেক্ষায় থাকে ত্রিশালের মানুষ। জাতীয় কবির জন্ম জয়ন্তীতে এই মেলার আয়োজন করা হয় দরিরামপুর নজরুল একাডেমি মাঠে। কবি এই স্কুলেই পড়তেন, খেলতেন এই মাঠেই, তাই তার স্মৃতিকে ধরে রাখতে প্রতি বছর এই মেলার আয়োজন। ঘুরতে আসছি, এখনো কিছু কিনি নাই, এবারই ফার্স্ট আসছি, ঘুরে ঘুরে দেখবো, কিছু ভালো লাগলে কিনবো। এই তো প্রতি বছর মেলায় হয়, মেলায় আসি, বা এটা প্রতি বছর আমাদের জন্য একটা উপহার আর কি, খুবই ভালো লাগে। মেলাতে আসছি, অনেক ভালো লাগতেছে, কিন্তু দাম অনেক বেশি। দোকানিরা খেলনার পসরা নিয়ে বসেছে, কারু পণ্যের স্টল, বাঁশের বাঁশি, জাদু প্রদর্শনী সহ রয়েছে বাহারি আয়োজন। নিত্য প্রয়োজনীয় ও গৃহস্থলী সামগ্রীরও রয়েছে কয়েকটি স্টল। ছোটবেলা আব্বার লগে আইতাম না, আইলে দেখতাম খুব মেলা, নাতি তো লই আইছি, দেখলাম ঘুরে গাইরে দেখলাম। ফ্যামিলি নিয়ে আসি আর কি, একা আসি, ফ্যামিলি নিয়ে আসি, এসে কেনাকাটা করতেছি, যে আজকে আসলাম। আমি আম্মু কিনে মেলায় ঘুরতে আসি, আমার অনেক কিছু পছন্দ হয়েছে, আমি ক্যারাম নেব। শিশুদের বিনোদনের জন্য বসেছে বিভিন্ন ধরনের রাইড। ক্রেতারা স্টল ঘুরে ঘুরে কাঙ্ক্ষিত পণ্যটি কেনার চেষ্টা করছেন। ব্যবসায়ীদের আশা, এবার বেচাকেনা জমবে ভালো। এই মেলা ঐতিহাসিকভাবে প্রায় আমি দীর্ঘদিন 30 বছর উপরে করতেছি। মেলা আমরা প্রতিবারই বসি, এই মেলা আশা করি প্রতি মেলায় ভালো বেচা কিনা, এবার আশা করি ভালো বেচা কিনা। মেলা চলবে 25 মে পর্যন্ত। উপজেলা নির্বাচনের কারণে নির্ধারিত সময়ের 2 দিন আগেই শুরু হয়েছে ঐতিহ্যবাহী এই মেলা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।